স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেয়া হলো শাখাওয়াতকে। অর্থের সাথে বাণিজ্য সামলাবেন সালেউদ্দিন। শিক্ষায় ওয়াহিদুদ্দিন মাহমুদ। দায়িত্ব বেড়েছে সব উপদেষ্টারই। অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টাকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কালরূপ সাক্ষী আলোচিত আয়নাঘর এর মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন মেজর হাফিজ ও ডাক্তার জাহিদ। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়াও নতুন 4 উপদেষ্টা শপথের পর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন 4 জনের মধ্যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয় এবং মোহাম্মদ ফাজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এছাড়াও দায়িত্বের পুনর্বণ্টন হয়েছে বর্তমান উপদেষ্টাদের মধ্যেও। সালেউদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রেজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুকী আজমকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেল 4টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন 4 জন উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক জ্বালানি সচিব ফাজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হল 21 সদস্যের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপে আশ্বাস দেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও আশাবাদের কথা জানান। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমের রিপোর্টকে অতিরঞ্জিত উল্লেখ করে ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরেজমিন প্রতিবেদনের কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী আগামী 17 আগস্ট নয়াদিল্লিতে হতে যাওয়া গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা দিল্লির এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা জানান। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এই ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকান্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জন মামলার আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 4 আগস্ট শহরের সাতমাথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। হামলায় শিক্ষক সেলিম হোসেন নিহত হন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ 650 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 400 জনের, আর 250 জনের মৃত্যু হয়েছে 5 থেকে 6 আগস্টের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ। জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলাসা করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ে সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তিনি। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। বহু নির্যাতনের কাল সাক্ষী বিতর্কিত আয়নাঘর এর মাস্টারমাইন্ড অব্যাহত পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন জ্ঞানমান শফি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের এককাল সাক্ষীতে পরিণত হয় বহুল আলোচিত আয়নাঘর। সেখানে এনে নির্যাতন চালানো হতো রাজনীতিবিদ সহ ভিন্ন মতাবলম্বীদের। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় বেশ কিছু বন্দীকে। বেরিয়ে আসে ওই বন্দীখানার নির্মম নির্যাতনের ভয়ঙ্কর সব কাহিনী। আর
এই আয়নাঘরের মাস্টারমাইন্ড বা মূল হোতা হিসেবে উঠে আসে মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। রাজধানীর নিউ মার্কেট থানায় পাপোশ ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় 15 আগস্ট গ্রেফতার করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে। শুক্রবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। রিমান্ডে না দেওয়ার আবেদন করে তিনি বলেন, মামলার সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আর এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আসামি আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা র্যাবের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জানান, খুব দ্রুত বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, এখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এখনো বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা বলেন তিনি। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন। সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব দিতে আপনাদের। ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং হিন্দু মহাজোটের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠকে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল
এ বৈঠকে অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে কিছু দুষ্কৃতিকারী ও সমাজের শত্রু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন, এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি তা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার AJM জাহিদ হোসেনকে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, 2016 সালে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসনকে জাতীয় নির্বাহী কমিটি এবং অন্যান্য যে কমিটি গঠনে ক্ষমতা দেয়া হয়েছিল, সেই ক্ষমতা বলে জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটিতে দুজনকে অন্তর্ভুক্ত করা হলো। তারা হলেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। 15 আগস্ট ধানমন্ডি 32 সহ কিছু জায়গায় যা ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানিয়েছেন, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সবাইকেই শ্রদ্ধা করতে হবে। ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান এই সমন্বয়ক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 15 আগস্ট ধানমন্ডি 32-এ কয়েকজনকে নাজেহাল করার ভিডিও ও ছবি ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনার জন্য অনেকে নিন্দাও জানিয়েছেন। এ নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ শোক পালন করতে চাইলে তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। তবে একজন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় শোক সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্ররা। শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তিনি আরও জানান, 5 আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম গঠন করা হয়নি। অনেক ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না। যখন জনগণের ভোটাধিকার নাই, জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না, যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে, যে মনোনয়নটি নিতে পারে, তাহলে সে এমপি। তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে। আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না। আওয়ামী লীগের যারা সরাসরি ছিল, যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে, প্রত্যেকজন দায়ী। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত। সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই। কোথাও অনিয়ম হলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে আসবে বলেও জানান তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গেল 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত 11 লাখ কোটি টাকা। আমদানি ও রপ্তানির আড়ালে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারাই পাচার করেন বিপুল পরিমাণে এই অর্থ, যা দিয়ে তৈরি করা যেত অন্তত 35টি পদ্মা সেতু। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আন্তর্জাতিক আইন মেনে এসব অর্থ ফেরত আনার পাশাপাশি অর্থ পাচারকারীদের বিচার করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। থেমে নেই অর্থ পাচার। দেশ থেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও অতীতের সব রেকর্ড ভেঙেছে গেল 15 বছরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 15 সাল পর্যন্ত 7 বছরে পাচার হয়েছে প্রায় 5 লাখ কোটি টাকা। পরের 8 বছরে প্রতি বছর গড়ে 75,000 কোটি টাকা করে আরও প্রায় 6 লাখ কোটি টাকা পাচার করেছেন প্রভাবশালীরা, যার বড় অংশই গেছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ 10টি দেশে। যেটা বাংলাদেশ থেকে তারা হিসাব করে, এটা শতকরা 80 ভাগই কিন্তু শুধু ট্রেড মিসপ্রাইসিং। এর বাইরে আমাদের যে হুন্ডি হাওলা মাধ্যমে যেটা করা হচ্ছে, যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। ও প্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে ঋণখেলাপি, ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন। তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যেই টাকা আমরা আইএমএফ থেকে ফেরতযোগ্য, মানে সুদসহ ফেরতযোগ্য লোন নিলাম, তার 3 গুণ কমপক্ষে, প্রায় 4 গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম জানানোর চেষ্টা করেননি সরকারের মন্ত্রীরা। এই পরিবর্তিত প্রেক্ষিতে নতুন বাংলাদেশে যেই রাষ্ট্র সংস্কারের কথা আমরা প্রত্যাশা করছি, ছাত্র জনতা প্রত্যাশা করছে, তার অংশ হিসাবে যে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, তার মধ্যে হচ্ছে যে বিএফআইও, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, প্রতিষ্ঠানগুলো যাদের উপরে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা। এখানে সদক্ষ আছেন, কিন্তু তারা অনেক সময় করতে পারেন না রাজনৈতিক চাপের কারণে, কারণ এগুলোর সাথে যারা জড়িত তারা তো রাজনৈতিকভাবে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন কানুন মেনেই দেশে ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা। সেই সঙ্গে সরকার চাইলে কারসাজির মূল হোতাদের ফেরত আনতেও মিলবে আন্তর্জাতিক সহায়তা। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য, যদি যথাযথ পক্ষে অনুসরণ করা হয়। আমরা জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে, টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি কিনেছে, অ্যাকাউন্টসে রেখেছে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, তারা কিন্তু যে কাজটা করার কথা ছিল তো সেটাও তো আমরা তো ঠিকমতো করিনি। সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের কার কত টাকা রয়েছে সেই তথ্য জানতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় দোয়া মিলাদ মাহফিল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশালে দোয়া ও মোনাজাত হয়। জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করে পিরোজপুর জেলা বিএনপি। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকালে শহরের পোস্ট অফিস সড়কে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সহ অন্যরা। খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে টঙ্গী মৃত্যুবাড়ি আহসানুল্লাহ সরকার মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সপু। বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীতে। বিকালে উপজেলা ও পৌর বিএনপির নেতারা এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনায় এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে সাতক্ষীরায়। জেলা বিএনপির একাংশের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের রাধানগর এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আকবর আলী। দোয়া মাহফিল এবং আলোচনা সভা হয়েছে সাভারেও। পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিতে এতে সাভার ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শেরপুরে দুটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, আন্দোলনের বিজয় নস্যাৎ করতে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শেরপুরের ঝিনাইগাতির জড়াকুড়া গ্রামে শিক্ষার্থী শার্দুল আশিস সৌরভ, শালচুড়া গ্রামের মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম ও গার্মেন্টস কর্মী শাহাদ হোসেনের কবর জিয়ারত করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব। এবার শিক্ষার্থীদের বাজার তদারকিতে বেরিয়ে এলো ফ্রিজ ভর্তি মরা মুরগি। বেরিয়ে এসেছে নানা অনিয়মের তথ্য। হাতে নাতে ধরা পড়ে কারওয়ান বাজারের দোকানিরা। সাথে সাথে করা হয় 50,000 টাকা জরিমানা। পাশাপাশি দোকানটি সিলগালা করে দেয় ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাছের বাজারেও রয়েছে নানা অনিয়ম। বিক্রেতারা বলছেন, ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। মুদিবাজারের দাম কমেছে চিনি আর ভোজ্য তেলের। অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। তবে কেজিতে 3 থেকে 4 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সবজির বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ সবজির দাম। তবে ক্রেতারা বলছেন, ছাত্রদের বাজার তদারকির সময় দাম ঠিক থাকলেও তারা চলে গেলেই অনেকেই বাড়িয়ে দেয় দাম। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াতকে। অর্থের সাথে বাণিজ্য সামলাবেন সালেউদ্দিন। শিক্ষায় ওয়াহিদুদ্দিন মাহমুদ। দায়িত্ব বেড়েছে সব উপদেষ্টারই। অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টাকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কালসাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন মেজর হাফিজ ও ডাক্তার জাহিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ
রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।